साला कप नंबड़े, इस साला कप नंबड़े। यार चैनल के लिए क्या क्या करना पड़ रहा है। इस साला कप नंबड़े, इस साला कप नंबड़े। যাই হোক, তো আজকে 17 বছর পর আমরা, যাই হোক পডকাস্টের খাতির এখন আমরাই চেপোকে গিয়ে দ্য ডের অফ দ্য লায়ন্স MS ধোনির বাড়িতে গিয়ে তাদেরকে হারিয়ে এসেছি। 17 বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাইকে হারালো তাদের ঘরের মাঠে। পারিদা কতটা ডমিনেটেডলি চেন্নাইকে হারালো, মানে যেখানে চেন্নাই আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর সব থালা ফ্যান, সব ধোনি ফ্যান সবাই স্বপ্ন দেখছিল যে এবারও একটা আনবিটেবল সিজন যাবে এবং IPL জিতে ধোনি ফাইনালি অবসর নেবে। সেখানে চেন্নাইকে খোকলা করে দিল পুরো, একদম মানে বোলিং থেকে শুরু করে ব্যাটিং সব জায়গাতে একদম ফাঁক ফোকর বের করে দিল। তো কতটা ডমিনেটেডলি তুমি দেখলে RCB কে পারফর্ম করতে? ধোনির বাড়ি বলবি, ধোনির বাড়িতে খুব একটা দেখা যায় না ব্যাটিং এ, তো ওইসব কথা ছাড়ো। আজকে দেখলো লাস্ট ওভারটা কিরকম দিল, ঠিক আছে, মানে একটা হারা ম্যাচকে জীবন্ত করে তুললো, ঠিক আছে। কুনাল পান্ডের মতন বোলারকে যে আগের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, হ্যাঁ, তাকে মারা চারটিখানি কথা নয়, ঠিক আছে, একটা বাউন্সার মারার পরও। যাই হোক, তো কিরকম দেখলে খেলা? হ্যাঁ, জোকস অ্যাপার্ট, তো আজকে RCB পুরোপুরি ডমিনেট করলো CSK কে তাদের ঘরের মাঠে, যেমনটা শান্তনু বললো 17 বছর পরে, মানে যেভাবে সিজনটা শুরুও করলো RCB অ্যাকচুয়ালি KKR এর মাঠে, CSK এর মাঠে গিয়ে দুটো স্পিড ফ্রেন্ডলি স্টেডিয়ামে গিয়ে এইভাবে ডমিনেট করে দুটো ম্যাচ জেতা ওয়াজ নট এ ইজি টাস্ক। তো খুবই ভালো লাগলো দেখে যে ওদের রিফ্রেশড মানে ভাবে যেভাবে ওরা দল গঠন করেছে সেভাবে পুরোপুরি যেমন প্ল্যানিং করছে সেই হিসাবে তার ফল আমরা মাঠে দেখতে পাচ্ছি। যদিও বিরাট কোহলির টিমটা ভালো যায়নি, কিন্তু ফিল সল্ট আবার একটা দারুণ মানে শুরু স্টার্ট দিল ওদেরকে। দেবদত্ত পাডিক্কাল, যার স্ট্রাইক রেট নিয়ে অনেক কোয়েশ্চেন্স ছিল, সে মাঝে একটা ভালো ক্যামিও খেললো। তারপরে রাজত পাতিদার একটা ক্যাপ্টেন স্নক খেললো এবং জিতেশ শর্মা, টিম ডেভিড লাস্ট ওভারে স্যাম কারেন্টকে 3টে 6 মারলো। তারপর থেকে শুরু করে জস হেজলউড, অ্যাজ অলওয়েজ লাইনের লেন্থ ইম্প্যাকেবল, যাকে মডার্ন ডে ম্যাগরা বলা হয়, সে কিন্তু দারুণ একটা শুরু করলো। প্রথম ওভারেই ওর রাহুল ত্রিপাঠী আর গায়কোয়াড়কে উইকেট নিয়ে ওইখানেই ম্যাচটা প্রায় খুলে দিল পাওয়ার প্লেতে। এবং CSK এর মধ্যে ইন্টেন্টের, আমরা ধোনিকে নিয়ে বলছি ঠিকই, কিন্তু প্রথম থেকেই ইন্টেন্টের যথেষ্ট অভাব দেখা গিয়েছিল। যেখানে রাচিন রবীন্দ্রা, দীপক হুডাকে নিয়ে যত কম কথা বলার সুযোগ আমাকে দেওয়া হবে আমি যতটা খুশি হবো। শান্তনু, তুই কিছু কথা বলতে চাস দীপক হুডাকে নিয়ে? দীপক হুডা আমার মনে হয় IPL ক্যারিয়ারের লাস্ট ম্যাচ খেলে ফেলেছে আজকে। ওই ক্যাচটা মিস, ওখানে যদি রাজত পাতিদারের ক্যাচটা ধরে নিত তাহলে RCB রান 150 থেকে 160 এরকম দেখতে পাচ্ছি আমি, কারণ তখনও স্পিনার অনেক ওভার বাকি। অ্যান্ড লিভিংস্টোন, টিম ডেভিড, এরা কিন্তু স্পিনার কেউই ভালো প্লেয়ার নয়। তো রাজত পাতিদার যেভাবে স্পিনার ডমিনেট করেছে ওখানে আলাদাই। তো রাজত পাতিদার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ওখানে যদি ক্যাচটা ধরে নিত তাহলে ম্যাচের ফলাফল যা খুশি হতে পারতো। সেই একটা ভাইটাল ক্যাচ মিস করেছে। অ্যান্ড ব্যাটে এসে 9টা বল খেলেছে, তার মধ্যে একটা এজ লেগেছে আর বাকি 8টা বল খুঁজে পায়নি কোথাও। মানে আমি তো বুঝতে পারছি না পারিদা RCB রিভিউ নিল কেন, মানে ও দাঁড়িয়ে থাকলে এমনি ম্যাচটা জিতে যায় RCB। একটা সময় ছিল যখন দীপক হুডার IPL ক্যারিয়ারে 100 ম্যাচে 1000 রান ছিল, মানে গড়ে 10 রান করে। কিছু প্লেয়ার্স থাকে না যারা যাই হয়ে যাক না কেন বিক্রি হয়, দীপক হুডা হচ্ছে তাদের মধ্যে একদম। নো ডাউট আ গ্রেট ফিল্ডার, বাট সেটা কখনো একটা মাপকাঠি হতে পারে না। চেন্নাই সুপার কিংস যারা 5 টাইম চ্যাম্পিয়ন, তাদের হয়ে স্টার্ট তো করছে বটেই, উপরন্তু একটা দায়িত্বপূর্ণ নাম্বার 4 পজিশনে ব্যাট করছে। তোমার মনে হয় CSK, তোমার কি মনে হয় চেন্নাই 3টে ইন্ডিয়ান, মানে আন্ডাররেটেড বলবো না, বাট একই রকম টাইপের প্লেয়ার নিয়ে 3টে যারা বড় স্তরে সেভাবে সফল নয়, যতটা ডোমেস্টিক খেলে, সেরকম ধরো রাহুল ত্রিপাঠী, তোমার দীপক হুডা আর বিজয় শঙ্কর, ঠিক আছে, 3জনকে একসাথে নিয়েছে, যেটা খুব সচরাচর দেখা যায় না। অ্যাকচুয়ালি ওরা বাজি ধরে না প্রত্যেক বছর, যেরকম আজিঙ্কা রাহানেকে আমরা দেখেছি, যেমন আম্বাতি রাইডুকে দেখেছি। এবং আমি এখনো বলবো যে রাহুল ত্রিপাঠী উইল ইভেন্চুয়ালি কাম গুড এদের 3জনের মধ্যে। আমি জানি না বিজয় শঙ্করকে কেন ওরা সুযোগ দিচ্ছে না হোম গ্রাউন্ডে, ওর CSK এর হয়ে খেলার সুযোগ যদি পেতো আমার মনে হয় মিডলঅর্ডারও একদম। আবার তুমি দেখো যেটা ধোনি করলো সে ক্লিন হিটার, যেটাকে আমরা বলি। এতে কিন্তু স্যাম কারান, জাদেজা, আশ্বিন, এটা কেউ কিন্তু ক্লিন হিটার না, যেটা শিবম দুবে আছে। তো গোটা ব্যাটিং লাইনে যদি তুমি দেখো দুটো ক্লিন হিটার আমি দেখতে পাচ্ছি ধোনিকে বাদ দিয়ে, একটা হচ্ছে গায়কোয়াড় আর একটা হচ্ছে তোমার শিবম দুবে। এরা দুজন কিন্তু ক্লিন হিট করে, মানে যেটা 6 মারের টার্গেটে আসে সেটা 6ই মারে। ধোনি ব্যাটিং অর্ডারে, বোলিং অর্ডারে যদি নূর আহমেদের ব্যাটিং স্ট্রাইক রেট একটু বেশি হতো তাহলে আজকে ধোনিকে আমরা 10 নম্বর দেখতে পেতাম, 8 ডাউন। তো ধোনিকে বাদ দিয়ে ধরছি, যেটা ব্যাটিং অর্ডার, ধোনি বোলিং অর্ডার দিয়ে চলে আসছে 9 নম্বরে। তো আপনারা বুঝতেই পারছেন
দুবার মাত্র ব্যাট করেছে না, মানে সিরিয়াসলি, মানে আমরা এটা নিয়ে অনেকটা ছিল বললাম ঠিকই, কিন্তু এটার থেকে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে আমরা জানি না। মানে অ্যাজ এ চেন্নাই সুপার কিংস ফ্যান আপনারা নিজেরাই বলুন যে এটার থেকে অ্যাজ এ হোল আপনারা কি পাচ্ছেন, যে ধোনি 9 নম্বরে ব্যাট করে ম্যানেজমেন্ট ওকে কি বলছি, আমার মনে হয় না ধোনি ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো কিছু সেই অর্থে মানে সত্যি জিনিসটা যে যদি লাস্টের 2 ওভারে, আমি তো জানি শিওর যে ধোনি যতক্ষণ ব্যাটে ছিল তখন প্রায় 4-5 ওভার বাকি আছে, তখন থেকে ধোনি কোনো মতেই চালাবে না। এন্ড ধোনি তখনই চালাবে যখন ওই যে যোগ করে আমরা বলতাম যে ধোনি তখনই চালায় যখন 12 বলে 70 থাকে, 70 বলে 12, 70 বলে 12টা তো হয় না। বাট তাই তোমার যদি ব্যাট করতে তুমি ওখান থেকে বাঁচিয়ে রেট করে এখন সবাই 2টো ম্যাচ হয়েছে, এখান থেকে লাস্ট ইয়ারই তো দেখা গেল না যে নেট রান রেট কিভাবে সিএসকে কে এফেক্ট করলো লাস্ট ম্যাচে আরসিবির সাথে। তো নেট রান রেট একটা যথেষ্ট এসেনশিয়াল জিনিস, এটাকে গুরুত্ব দেওয়া উচিত প্রথম থেকেই। যারা দেয় না 50-60 রানের হেভি ডিফিট, এটার ইমপ্লিকেশন কিন্তু যত সিজন গড়াবে তত পাওয়া যাবে। এন্ড জাদেজাকে নিয়েও বলি, জাদেজা এত এক্সপেরিয়েন্স একটা ব্যাটসম্যান, তোমার বয়স 38, তুমি টি-20 থেকে অবশ্য নিয়ে নিচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু এমন নয় যে ব্যাট করা ভুলে গেছো, ব্যাটটা অন্তত চালাতে তো জানো, তাই না? মানে ইন্টেন্ট ব্যাটে লাগছে না, ব্যাটের কোনায় লাগছে। পিচটা যতটা বাজে রকম ভাবে সিএসকে বাটসম্যানরা দেখিয়েছে ততটা কিন্তু বাজে ছিল না। তো সেখানে আমি এক তো ইন্টেন্টের অভাব, ওখানে সিঙ্গেল যেখানে আশ্বিন এসেও এদিক ওদিক চালিয়ে রান করার চেষ্টা করছে, সেখানে জাদেজা লিটারালি ডাবল নেওয়ার চেষ্টা করছে। তো এটা ইন্টেন্টের অভাব। এন্ড তারপর এমএস ধোনিও তাই করলো লাস্টের ওভারে, তো ওখানেও মারবে আমি জানি, ওখানে কুণাল পান্ডেকে বল দিয়েছে। একটা টিম এমন ভাবে গোছানো যেখানে যেমন শান্তনু বললো ক্লিন হিটার বা ফিনিশার, যেখানে ধোনি ছাড়া সেরকম অর্থে সেখানে বিশ্বঙ্করকে আমি ধরি না, কিন্তু সেই অর্থে সেইখানে ধোনিও যদি নিজেকে পেছাতে 9 নম্বরে নিয়ে চলে আসে, তাহলে কিন্তু একটা টিমের প্রচন্ড নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। মানে আপনারা দেখুন এই সমস্ত ম্যাচের বা এই যে ফেজটা আজকে তৈরি হলো, এই ফেজ কিন্তু ইন ফিউচার আবার তৈরি হবে, যেখানে সিএসকে এর কোল্যাপস হবে, সেখানে ধোনি নিজেকে আরো রিস্ট্রেন করবে, এবং যথেষ্ট পরিমাণে ক্লিন হিটার না থাকার কারণে রান রেট আরো 14-15 দিকে যাবে। তো সেই সিচুয়েশনেও ধোনি যদি নিজেকে আবার প্রমোট না করে ডিমোট করতে থাকে, তাহলে এতে আখিরে ক্ষতি সিএসকেরই হবে। মানে ওদের ওখানকার লোকাল ফ্যান্সরা ওর ব্যাট দেখতে যাওয়ার জন্য এতটা উৎসুক থাক, যাই হোক না কেন, এটার কিন্তু এফেক্ট পয়েন্ট টেবিলে পড়বে না যে ধোনি 2টো 6 মারলো কি 4টা 6 মারলো, বা নেট রানেও বিশাল কিছু এফেক্ট পড়বে না। 50 রানে হার্ড ইজ এ হিউজ ডিফেক্ট, এটার ইমপ্লিকেশন ওদেরকে দিতেই হবে। আচ্ছা, তোর কি মনে হয়, আমি এটা নিয়ে কথা বলতে চাই, যে রজত পাটিদার তো ক্যাপ্টেন হলো, তোর ওর মধ্যে আলাদা একটা সোয়াই দেখতে পাচ্ছিস? আমি কিন্তু দেখতে পাচ্ছি একদম। আগের 2টো বছরে আমরা যেটা মিস করছিলাম, যে আসছিল একটা নর্মাল প্লেয়ারের মতনই চলে যাচ্ছিল। তো রজত পাটিদার তো খুব বয়স হলেও রজত পাটিদারকে তো আমরা চিনি লাস্ট 2 বছর ধরে। তো এবারে কিন্তু ওই ব্যাপারটা দেখা যাচ্ছে। আমার এই জিনিসটা ভালো লাগছে যেটা চেন্নাইয়ের ক্ষেত্রে হয়েছে, যারাই ক্যাপ্টেন হয়ে এসেছে তারাই কিন্তু আন্ডার ধোনি থেকেছে। ইভেন আজও অবশ্যই একটা ডিআরএসি কিপারের হাত অনেক বেশি থাকে, বাট আজও যে কোনো ডিসিশন হলে সেটা ধোনির থ্রুতেই আসে, ঠিক আছে? সেটা সিএসকে ফ্যানরা সেটা নিয়ে গর্ব করতে পারে। বাট এটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট, কারণ ধোনি যখনই সরে যাবে, ধোনি পরের বছর আইপিএল থেকে সরে গেলে চেন্নাই ফলাফল খুঁজে পাবে না, কারণ কোনো ক্যাপ্টেনকেই সেরকম খোলা ছাড় দেওয়া হয়নি যে তুমি যা খুশি করতে পারো মাঠের মধ্যে। এটা কিন্তু সমস্যা হবে, সেই জিনিসটা আমি আরসিবির মধ্যে দেখছি না। এটা খুব ভালো জিনিস। বিরাট কোহলি যেদিন থেকে ক্যাপ্টেন্সি ছেড়েছে, তারপরে ক্যাপ্টেন হয়েছে ফাফ ডু প্লেসি। তো ফাফ ডু প্লেসি তো নিজেই একটা বিশাল বড় প্লেয়ার, এবং বিরাট কোহলির চেয়ে অনেকটা সিনিয়র, অনেকটা না হলেও বিরাট কোহলির চেয়ে সিনিয়র, সেই জন্য ওই জিনিসটা অত বেশি চোখে পড়তো না। বাট যখনই পাতিদার ক্যাপ্টেন হলো, তখন আমরা ফ্যানদের মধ্যে দেখছিলাম বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে যে সবাই বলছিল যে আসল ক্যাপ্টেন তো বিরাট কোহলি থাকবে, নামে তো পাতিদারকে করা হচ্ছে। বাট সেই জিনিসটা কিন্তু নয়। বিরাট কোহলি আমি 2টো ম্যাচ দেখলাম, 2টো ম্যাচের কোনোখানেই বিরাট কোহলিকে আমি আলাদাভাবে দেখছি না যে এসে নিজের জ্ঞান দিচ্ছে বা কিছু। হ্যাঁ, সিনিয়র প্লেয়ার হিসেবে শেয়ার করছে, বাট পুরো কাজটায় ফিল্ডিং সেট বিভিন্ন জিনিস রাজত পাতিদারের সাথে কথা বলছি, এটা আমি বিরাট কোহলি থেকে খুব ভালো জিনিস দেখলাম। আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমও দেখেছি ক্যাপ্টেন্সি থাকাকালীন সেখান থেকে সরে যাওয়ার পর বিরাট কোহলি যেভাবে অন দ্য ফিল্ড অ্যাটলিস্ট যেভাবে ম্যানেজ করেছে প্লেয়ারদের সাথে, নতুন ক্যাপ্টেনের সাথে, রোহিত শর্মার সাথে, সেই জিনিসটা আমি রাজত পাতিদারের সাথে দেখতে জন্য আমার খুব ভালো লাগছে। আরেকটা জিনিস ভালো যেটা দেখলাম, যে ফ্লেক্সিবিলিটিটা যেটা আরসিবি নিজেদের টিমের মধ্যে রেখেছে। কুণাল পান্ডে আগের ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ, পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাকে আজকে 14 নম্বর ওভারে আনলো। মানে একটা টিম তখনই সাকসেসফুল হয় যখন তার কাছে টি-20 ক্রিকেট, যখন তার কাছে অনেক পরিমাণে অপশনস থাকে। আজকে কিন্তু প্রতিটা অপশনস রজত পাতিদার খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি যে আগের ম্যাচের হিরোকে সেই ইম্প্যাক্টটা দেওয়ার জন্য মানে দরকারও পড়েনি 14 নম্বর ওভারে ওকে প্রথম বল করাতে। তো দিস শোজ যে হাউ ওয়েল মেনটেইনড দ্য টিম ইজ এখনো অবধি। তো আরসিবির ক্ষেত্রে সব থেকে বড় যেটা প্রবলেম প্রতিবারই হয়, যেটা আমরা এবারে অকশনের পরেও বলেছিলাম, যে
ওদের সবথেকে বড় প্রবলেম হয় যে ওদের ডিফেন্সিভ বোলারের প্রচুর অভাব থাকে, কিন্তু এই বছর প্রচন্ড পরিমাণে ওরা ভরসা রাখছে 2-3 জন ডিফেন্সিভ বোলারের প্রতি, ভুবনেশ্বর কুমার, কুণাল পান্ডিয়া এবং ইয়াস দয়াল। তো এরা তিনজনই আপাতত শুরু ভালো করেছে। ভুবি প্রথম ম্যাচ খেলেনি, আজকে কিন্তু খুব সুন্দর কামব্যাক করেছে। হেজেলউড তো খুব ভালো বল করছেই। তো আগামী দিনে এরা যত ভালো টিমের সাথে জেল হতে থাকবে তত আরসিবি আরো ভালো খেলতে থাকবে, এবং চিন্নস্বামীতে এই সমস্ত বোলারের এফেক্টিভনেস আরো বেশি পরিমাণে দরকার পড়বে। দেখা যাক আগামী দিনে কি হয়। আর আমি আর জিনিস পয়েন্ট আউট করবো বিরাট কোহলির ইনিংসটা নিয়ে। আজকে একটা কনসার্নিং বিষয় হতে পারে, বিরাট কোহলি কেকেআর এগেইনস্টে কিন্তু ইন্টেন্ট নিয়ে খেলছিল। আজকে ইন্টেন্ট থাকলেও ব্যাটার সেভাবে কানেক্ট হচ্ছিল না। যেহেতু বিরাট কোহলি এত বড় একটা প্লেয়ার এবং সেখানে আপনার তার নিচে আছে দেবদূত পাডিক্যাল আজকে ফ্রি ফ্লোয়িং খেলেছে। যদি দুজনের মধ্যে একজনও স্লো হয়েছে সেটা কিন্তু টিমের উপর প্রভাব পড়বে। আর আমার মনে হয় যে উপর দিকে যেরকম সল্ট খেলছে, নিচের দিকে যেরকম পাতিদা খেলছে, এখানে বিরাট কোহলি আর দেবদূত পাডিক্যাল দুজনকে এই জিনিসটা ভাবতে হবে যে আমাদের দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা যদি 10টা বলেও খেলেছি 10 বলে চেষ্টা করতে হবে 22 থেকে 25 রান করে বেরিয়ে যাওয়ার, কারণ তারপরে আমাদের ব্যাটিং লাইন আপ অনেকটাই আছে। শুরু থেকে যদি আমরা স্লো করে দিই, একদিকে প্লেয়ার যদি স্লো হয়ে যায়, যেমন বিরাট কোহলি যখন 30 বলে 31 করেছে, উল্টো দিকে যে প্লেয়ার আছে তাকে মারতেই হবে, নইলে দুজন স্লো খেললে ইনিংসটা ওখানেই থেমে যাবে, স্ট্রাইকে দাঁড়িয়ে রয়ে যাবে। তো ওইখানে আউটও হতে পারে। আরেকটা প্লেয়ার উল্টো দিকে যে প্লেয়ারটা থাকে তার উপরে প্রেসার পড়ে। বিরাট কোহলি সেই জিনিসটা ঠিক করে নেবে। মনে হয় চিন্নস্বামীতে যখন ওরা যাবে বিরাট কোহলি উইল ডু হিজ ম্যাজিক এন্ড স্কোর। সেটাই ব্যালেন্স লাগছে আরসিবি টিমটাকে, যথেষ্ট ব্যালেন্স লাগছে। মানে রিসোর্স মেগা অকশনের শুরুতে এতটা ব্যালেন্সড শেষ কবে রিসোর্স বলবো না যে বিশাল কিছু রিসোর্স আছে, বাট যেগুলোর প্রথম 12-13টা প্লেয়ার খুবই ইউজফুল প্লেয়ার আর কি, যে যাকে যখন খুশি ইউজ করা যাবে। এবং আরসিবি ডুইং আনলাইক আরসিবি থিংস, যেটা আমরা অকশনের পরেও বলেছিলাম, যে ওরা একদম প্রপার মানে প্ল্যান নিয়ে যে অকশনে গেছিল সেই অনুযায়ী প্লেয়ার পিক করেছে এবং তাদেরকে সেই সঠিক রোলটা দিচ্ছে। আর সুয়েশ শর্মা ওদের যেহেতু এবারে মেইন স্পিনার, সুয়েশ শর্মাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। আর আজকে তো এতগুলো লেফটি ছিল, খুবই ভালো বল করেছে, খুবই ভালো বল করেছে। রান রেট যেখানে অনেকটা বেশি ছিল সেখানে কিন্তু মারতে দেয়নি, খেলাটাকে ধরে রেখেছে এবং বেশ ওয়াইড লেন্থে বল করে ওর স্কোরিং এরিয়াস গুলোকে আটকে দিয়েছে, যেটা কিন্তু একটা জিনিস বোঝায় যে একটা বোলার কতটা বুদ্ধি করে বল করছে। দুবে কিন্তু মানে প্রথম থেকেই ও ট্রাই করেছিল যে সুয়েশ শর্মাকে অ্যাটাক করবে, মিড উইকেট বা লং অনের উপর দিয়ে মারবে, কিন্তু সুয়েশ শর্মা একদম কন্টিনিউয়াসলি বাইরে বল করে যাচ্ছিল এবং পেসে ভেরিয়েশন আনছিল, যেটা কিন্তু একটা বুদ্ধিমান বোলারের পক্ষে করাই সম্ভব এবং কনফিডেন্স থাকলেই সেটা করা সম্ভব। আগের দিন মার খাওয়া সত্ত্বেও টিম ম্যানেজমেন্ট ওকে কনফিডেন্স দিয়েছে এবং এটা লিডিং স্পিনার যেহেতু আরসিবি, ওই কনফিডেন্সটা ওর দরকার। আমরা যাচ্ছি যখন আরো একটা পয়েন্ট এখানে অ্যাড করা উচিত, এত যখন ডিসকাশনটা হলে গায়কোয়াড় ওয়ান ডাউন আসছে, যেটা আমরা আগের বারেও দেখেছিলাম। তো তোমার কি মনে হয় এই যে আমরা যেটা বললাম প্রথমে যে বিজয় শঙ্করকে আনা উচিত, এই ত্রিপাঠী যেহেতু অনেকটা বেশি সাকসেসফুল, হুডার তোলার যে কেউ সাকসেসফুল, বাট হুডাকে বসিয়ে যদি আমরা বিজয় শঙ্করকে ঢোকাই, তোমার কি মনে হয় ত্রিপাঠীকে ওয়ান ডাউন যেখানে ও অলরেডি খেলেছে সেখানে করে গায়কোয়াড়কে উপর দিয়ে পাঠানো? হ্যাঁ অবশ্যই, মানে এটাই তো হওয়া উচিত যে গায়কোয়াড় ওপেন করবে এবং ত্রিপাঠী 3 নম্বরে খেলবে। এটা ব্যাটিং অর্ডারটাকে অনেকটা বেশি ফ্লেক্সিবল করবে এবং সেক্ষেত্রে যদি আমরা দেখে এসেছি সিএসকে অনেকটা বেশি লং রোপ দেয় ওদের ব্যাটসম্যানদের, তো দীপক হুডাকে আমি জানি না কতটা লং রোপ দেবে, তবে ত্রিপাঠীকে 3 নম্বরে খেলিয়ে গায়কোয়াড়ের নিজে ওপেন করতে আসা উচিত, কারণ ওটা ওর পজিশন এবং ওখানে ও ভালো খেলেছে এর আগে আইপিএল, অরেঞ্জ ক্যাপও পেয়েছে। তো আমার মনে হয় যে গায়কোয়াড়ের ওপেন আরো একটা প্লেয়ার যাকে নিয়ে সিএসকে একটু কনসার্নিং হওয়া আছে সেটা হচ্ছে পাতিরানাকে আমরা দেখেছি লাস্ট 1 বছর ধরে, লাস্ট আইপিএল এর পর থেকে কিন্তু পাতিরানা একদম ছন্দে নেই, বল ঠিকঠাক জায়গায় পড়ছে না। আজকেও দেখেছি আমরা লাস্ট ওভারটা বাদ দিয়ে তারাই কিন্তু হেভি মার খেয়েছে, উল্টো পাল্টা জায়গায় বল করেছে, ওয়াইড করেছে। লাস্ট ওভারটাতে সিএসকে ফ্যানরা হয়তো এটাকে অন্যভাবে নেবে, কিন্তু নেথান এলিস ইজ ফার মোর কনসিস্টেন্ট দ্যান একদম। এবারে যেহেতু অপশন নেই তোমার বিদেশি 4টেই অপশন, ওই জন্য নেথান এলিসকে বসতে হচ্ছে। মানে যেহেতু পাতিরানা আগের বার এতটা ভালো পারফরম্যান্স দিয়েছে, নূর আহমেদ যেহেতু এবারে এত ভালো পারফরম্যান্স দিচ্ছে, আমার মনে হয় না কোনো ম্যাচে 14 ম্যাচ যে কোনো পিচেই খেলবে নূর আহমেদ, তো নেথান এলিসকে স্যাডলি বসতে হচ্ছে। এটা পাঞ্জাবে হয়েছিল রাবাডা আর এলিসের সাথে। আমার মনে হয় যদি পাতিরানাকে ওরা শুধুমাত্র ডেথ বোলার হিসেবে দেখছে, আরো 2-3 ম্যাচ দেখা উচিত, যদি ইকোনমিক্যালি ঠিকঠাক থাকে লাস্টে দিয়ে উইকেট নিয়ে তাহলে ভালো, নাহলে যাই হোক। আমাদের এটাই ছিল আজকে সিএসকে ভার্সেস আরসিবি ম্যাচ অ্যানালাইসিস, ম্যাচ রিভিউ যেটা বলতে পারেন। আমি ছিলাম শান্তনু, আমার সাথে ছিল বাড়িতে, আপনারা দেখছিলেন ফাইনালি বাঙালি। আমরা পুরো আইপিএলটা কভার করার চেষ্টা করছি। আমাদের
ভিউজ অতটা বেশি আসছে না, জানি না কেন, হয়তো কম টাইমের জন্য থাকার জন্য। তো যাই হোক, আপনারা দেখুন, আপনারা শেয়ার করুন, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, কমেন্টস করুন, জানান যে আপনাদের আজকের ম্যাচের সবচেয়ে ভালো মুহূর্ত কি ছিল। নমস্কার।